কেস ডায়েরির গত অংশে আপনারা যা জেনেছিলেন, এবার দেবাশিস চক্রবর্তী, রিটায়ার্ড অফিসার, কলকাতা পুলিশের ডিসি, তিনি আরও বিস্তারিত অনেক বিষয়ে কথা বলবেন। এই যে বারবার আপনি বলছেন একটা ঘটনা, যে একজন ক্রিমিনালকে কাস্টাডি ট্রায়াল করিয়ে তাকে সাজা দেওয়া, পুলিশের ক্ষেত্রে এটা পুলিশের কাজের তো দুটো তিনটে ভাগ রয়েছে। আপনি যেমন প্রথম দিকে বললেন যে ভিভিআইপি সিকিউরিটি দেওয়া, তারপর বলছেন যে ইন্টেলিজেন্স কালেকশন করা বিভিন্ন জায়গা থেকে। 3 নম্বর হচ্ছে কোনো অপরাধ হলে সেখানে অপরাধীকে ধরে উপযুক্ত তদন্তের মাধ্যমে শেষ পর্যন্ত আদালতে গিয়ে তাকে দোষী সাব্যস্ত করে সাজা দেওয়া। কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ বলে আপনার মনে হয়? সবটাই গুরুত্বপূর্ণ। কেসের ডিটেকশান এবং কেসের ট্রায়াল বোথ আর ভেরি ইম্পর্ট্যান্ট, এবং দুটোই খুব গুরুত্বপূর্ণ। এবং ট্রায়ালের ক্ষেত্রে সাক্ষী যারা থাকে তাদের ওপরে অনেকটাই ডিপেন্ড করে ঠিকঠাক সাক্ষীর ওপরে। বহু ক্ষেত্রে দেখা যায় যে পুলিশ সব ঠিকঠাক মানে কেসটা ঠিক করেছে, অ্যারেস্ট ঠিক করেছে, কিন্তু সাক্ষী অনেক সময় হোস্টাইল হয়ে যায়, তারা দিতে চায় না। অনেকগুলো ব্যাপার আছে এইসব অফেন্স এগেন্স্ট পার্সন বা এইসব ক্ষেত্রে আপনার টিআই প্যারেডের ব্যাপার থাকে। অনেকে জেলে গিয়ে শনাক্তকরণের ব্যাপারে তাদের অনেকের আপত্তি থাকে। এরকম অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জেনুইন আসামি অ্যারেস্ট হওয়ার পরেও এইসব টিআই প্যারেডের সমস্যা বা যারা অভিযোগকারীর তরফ থেকে সহযোগিতার অভাবে আসামি খালাস হয়ে গেছে বা বেল হয়ে গেছে। তখন খারাপ লাগতো না? হ্যাঁ, নিশ্চয়ই। এ তো দেখুন, একজন পুলিশ অফিসার বা তদন্তকারী অফিসারের তো এটাই তো এই কেসের মানে পরিণতি যদি কনভিকশন হয়, সেটাই তো একমাত্র তার কি বলবো মানে সন্তুষ্টির জায়গা। বালিগঞ্জ করার পর কার কোথায় কাজ করলেন? বালিগঞ্জ করার পরে তো আমি পোর্ট ডিভিশনে ছিলাম, কলকাতা পুলিশের জুরিসডিকশন। তো ওখানে তো আমি গার্ডেন রিচে ছিলাম সেকেন্ড অফিসার কিছুদিন। তারপরে আমি স্পেশাল স্টাফ পোর্ট ডিভিশন হিসাবে প্রচুর ডিটেকশান, প্রচুর আর্মস উদ্ধার আমি করেছি। প্রচুর পোর্ট ডিভিশনটা একটা অন্য রকম। পোর্ট ডিভিশন বললেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একটা বন্দর, একটা জাহাজ। সিনেমা দেখে আমাদের একটা কিছু ধারণা তৈরি হয়েছে। সেখানে পুলিশের কাজটা কি? না, সেখানে ওখানে লোকালিটিটা যেটা কলকাতা পুলিশের জুরিসডিকশান, সেটা তো থানায় ভাগ করা আছে। এখন তো পোর্ট ডিভিশন অনেকগুলো থানা আছে, ওটা তো ভাগ হয়ে কিছুটা চলে গেছে, তারাতলা থানাটা চলে গেছে ওয়েস্ট ডিভিশনে, আর এদিকে সাউথ ওয়েস্ট ডিভিশনে, আর এটা এদিকে নাদিয়াল এক্সটেন্ডেড হয়েছে। মিটিয়াবরুজ যেগুলো ওয়েস্ট বেঙ্গল পুলিশে ছিল, এগুলো কলকাতা পুলিশের জুরিসডিকশনে অন্তর্ভুক্ত হয়েছে। তো প্রচুর মানে হিউজ পপুলেশন। তো সেখানে আপনার পুলিশের কাজ হচ্ছে যে এই লোকালিটিগুলোতে, যে ইকবালপুর ওয়ার্ডগঞ্জ তো বরাবরই ছিল, জানেন, এগুলো সব একদম ডেন্সলি পপুলেটেড এরিয়া। তার সঙ্গে এদিকে মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, নাদিয়াল, আপনার এগুলো এই যে বললেন প্রচুর আর্মস ওয়েপন সিজার হয়েছে, ওখানে কি আর্মস ওয়েপনের চাষ হয়? না, দেখুন এইটা চাষ হয় না, কিন্তু ওখানে ওখানে বলে না, কলকাতার সব জায়গাতেই বাইরের থেকে, বিহার থেকে একটা ওই রকম ইয়ে ছিল আগে, শোনা যেত মুঙ্গের থেকে অনেক সময় আসতো আর্মস আসতো। এই যে আর্মস ওয়েপন রিকভার করেছেন, কোনদিন রুটে পৌঁছে মানে একদম রুটে পৌঁছতে পারেননি? হ্যাঁ, একদম রুটে আমি তো ওই পর্যন্ত মুঙ্গের পর্যন্ত আমি যেতে পারিনি, না, তবে মুম্বাই পর্যন্ত যাওয়ার দরকার নেই, তার আগে পর্যন্ত ব্লক করার মতো পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ, যারা এখানে বিক্রি করতো, অনেক সময় পেডলিং করতো আর্মস, হ্যাঁ, এরকম লোকজন অনেক, মানে বেশ কয়েকজনকে আমি ধরেছি। কি 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 আর্মস এখানে মেইনলি বিক্রি করা হতো? এখানে মেনলি দেখুন এইসব ওই সিঙ্গেল শটার, ওয়ান শটার এগুলোই সব আচ্ছা। আসতো। পরবর্তী ক্ষেত্রে নয় আধুনিক বিভিন্ন হ্যাঁ, জিনিস এসছে। কীরকম দাম থাকতো এই ওয়ান শটের ওয়ান শটারের দাম সেই সময়? আমার মনে হয় না খুব একটা বেশি, খুব মিনিমাম প্রাইসে হয়তো পাওয়া যেত। তখনকার দিনে কত পাওয়া যেত? তখনকার দিনে কত পাওয়া যেত, ওই রকম 1000 টাকা। 1000 টাকা করে। আচ্ছা, কিন্তু এই আর্মসের থেকেও বেশি ইম্পর্টেন্ট তো হচ্ছে কার্টিজ, গুলি। গুলি তো আর কোনো সাধারণ মানুষ তৈরি করতে পারে না, বা গুলি কোনো কারখানায় তৈরি হতো না। ফলে সেই গুলিগুলো কি দাম কীরকম ছিল? এইগুলো আমি বলতে পারবো না, সেগুলো গুলিও লোকাল মেড এরকম হয়। গুলি লোকাল মেড হয়? হ্যাঁ হ্যাঁ, এটাও হয়, এটাও আমি দেখেছি আর কি। কোথায় দেখেছেন যেগুলো অর্ডিন্যান্সের গুলি নয় বা এরকম গুলি হয়। আচ্ছা, সেটা কতদিন আগে দেখেছেন? মানে একটা সময় তো তৈরি হতো না, পরবর্তীকালে বেসরকারি কিছু সংস্থাকে দেওয়া না, হয়েছে আমি তো গুলিগুলো। দেখুন, আমি তো সেই 2000
5-এ আমি প্রমোশন পেয়ে যাই, তার আগে আর কি এগুলোর কথা বলছি। পরবর্তীকালে আমি খুব একটা এইসব ব্যাপারে ছিলাম না, তখন তো ওসি হয়ে যাওয়ার পরে থানার আইন শৃঙ্খলা এবং থানার এরিয়াতেই বেশি কনসেন্ট্রেট তখন করেছি। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার হিসেবে বেশি দায়িত্ব। হ্যাঁ, দায়িত্বটা বেশি থানার। তো ওখানে কিন্তু আমি দেখেছি আপনি কোনো একটা মাদকের কথা বলছিলেন, মাদক হ্যাঁ। ধরা পড়া বা কিছু। অ্যাকচুয়ালি পুলিশের চাকরিতে যখন আমরা ঢুকি সেই সময় কলকাতাতে একটা মাদকের খুব বেশি একটা অ্যাডিকশান, একটা স্কুল ছাত্র থেকে শুরু করে বিভিন্ন লেভেলে, বিশেষ করে যারা সমাজের একটু ডিপ্রাইভ ক্লাস, যারা চুরি টুরির মধ্যে অনেক সময় ইনভলভ থাকে, তাদের মধ্যে খুব ব্যাপারটা মাদক নেওয়ার প্রবণতা মাদক নেওয়ার তৈরি প্রবণতা দেখা যাচ্ছিল। এবং সেই সময় আমি করেয়া থানাতে যখন আসি, তখন কিন্তু আমি তখন থেকে শুরু করেছিলাম মাদকের এগেনস্টে এবং আইডি লিকারের এগেনস্টে প্রায় যুদ্ধ ঘোষণা করেছিলাম। আচ্ছা, এবং সেখানে প্রচুর কেস করি। ওই এলাকায় তো প্রচুর সেই সময় হ্যাঁ, এই ধরনের প্রচুর তিলজলা শিবতলা লেন, হ্যাঁ। তিলজলা মসজিদ বাড়ি লেন, এখানে আমি প্রচুর লোককে অ্যারেস্ট করি। তার মধ্যে একজন মহিলা পেডলার ছিল, আই স্টিল রিকালেক্ট হার নেম, নূরজাহান। ঠিক। তাকেও অ্যারেস্ট করেছিলাম এবং তার ট্রায়ালও হয়েছিল। তো এবং পরবর্তীকালে যখন পোর্টে আসি, সেখানে দেখলাম যে এখানে মাদকের কারবারটা একটু বেশি। ওখানে যেমন খুব ছোট 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 পুড়িয়া, পুড়িয়া বিক্রি হ্যাঁ। হতো, এখানে আবার প্যাকেট বিক্রি প্যাকেট হতো। বিক্রি হয় বড় বড়। তো সেক্ষেত্রে আমরা আমি একটা ইন্টেলিজেন্স কালেকশন করেছিলাম এবং সেটা একটা ছেলেকে, একজনকে আমি উঠিয়ে নিয়ে আসি এবং সারা রাত তাকে জিজ্ঞাসাবাদ করি, কিছুতেই ব্রেক করছিল না। সারা রাত, আমার স্টিল রিমেম্বার, হোল নাইট আমি তাকে বসিয়ে তার সাথে শুধু জিজ্ঞাসাবাদ করছি। ভালোবাসার সঙ্গে। ভালোবাসার সঙ্গে বলবো না, যাই হোক, তাকে এটা বুঝিয়েছিলাম যে ওর বেরোতে পারবে না এখান থেকে আনলেস হি টেলস ইন ডিটেলস। তো আলটিমেটলি ও ওই সকালবেলায় ভোরবেলায় আমাকে জানায় যে হ্যাঁ, আমি চলুন দেখিয়ে দিচ্ছি কোথায় কী কারবার হয়, কোন বাড়িতে। ও বাড়িটা দেখিয়ে দেয় আমাকে, তারপরে ও চলে যায়। এবং মানে চলে যাওয়া মানে আপনি ছেড়ে দেন? হ্যাঁ, ওকে ছেড়ে দিয়েছিলাম যে খবর দেওয়ার জন্যে, আচ্ছা, যে কখন। এই যে সারা রাত ধরে তৈরি করলেন, বুঝিয়ে দিলেন, আমি তারপর দেখে নিলাম জায়গাটা, জায়গাটা দেখে নিয়ে ওকে ছেড়ে দিলেন। হি ওয়াজ অ্যালাউড টু গো। এবং তারপরে ও আমাকে সোর্স হিসেবে তৈরি হয়ে গেলেন। ফার্দার খবর দেবে যে কখন মানে ওখানে গেলে সিজ করা যাবে বা মেন লোককে পাওয়া যাবে। ঠিক। তো ওই ভোরবেলা দেখে এলাম। তারপরে বেশ কয়েকদিন কেটে যাওয়ার পরে আমার কাছে আবার খবর এলো যে যে ওখানে কারবারটা করে সেই বাড়িতে, ইব্রাহিম রোডের একটা বাড়ি, থানার কাছেই আর কি, ওখানে গেলে পাওয়া যাবে। তো সেইখানে আমি গেলাম, গিয়ে ওকে ধরে নিয়ে এলাম, ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করলাম, কিছুতেই ব্রেক করছে না। কিন্তু যা হয় ওই আলটিমেটলি আর কি তাকে ব্রেক করে গেল। এবং সেখানে গিয়ে তারপরে গেলাম, খুব গুড লাক যে কেউ ওটা সরাতে পারেনি। একটা বাড়ির 3তলা বাড়ি, সেখানে বাড়ির ওই ফার্স্ট ফ্লোরে বোধহয় একটা ঘরের মধ্যে আপনার এরকম একটা পিলার, সেই পিলারের সঙ্গে একটা ড্রেসিং টেবিলের সেট করা ছিল আয়না, এটা একটা নব লাগানো ছিল নিচে। হ্যাঁ, ওই ছেলেটি তখন তো আমাদের গ্রিপে চলে এসছে, হেল্প করছে, দেখিয়ে দিল। ও তখন এটা খুললো, দেখলাম ভেতরে আপনার মানে সে ভয়ঙ্কর ব্যাপার, 20 কেজি আফিন পেলাম আমি, 20টা প্যাকেট, বড় বড় প্যাকেট, 20 কেজি ওপিয়াম, হ্যাঁ অনেক দাম, এবং 1.5 কেজি হেরোইন। আচ্ছা, আমার মনে হয় সেই সময় দ্যাট ওয়াজ দি বিগেস্ট হাউল ইন কলকাতা অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম। এবং কলকাতা পুলিশে অনেক দিন সেটা মানে সেরকম একটা সময় নারকোটিক কেসে সাজাও হচ্ছিল না। আমি কাস্টোডি ট্রায়াল করি এবং কাস্টোডি ট্রায়াল করে ওর সাজাও হয় 15 বছর। এই যে নার্কোটিক্সের ক্ষেত্রে যে এবং সাক্ষীরা হোস্টাইল হয়েছিল। আচ্ছা। সব থেকে মেন উইটনেস হচ্ছে সিজার উইটনেস। নানান রকম দেখুন ফর্মালিটিস যেগুলো আছে সেগুলোও খুব মেনটেন করা টাফ। এনডিপিএস অ্যাক্টের 42-50 গেজেটেড অফিসারের অনেক ব্যাপার থাকে। তবে কি গেজেটেড কি অফিসার থাকে একটু দু একটা নিয়ম বলুন না এরকম। ফিজিক্যাল সার্চ করার জন্য গেজেটেড অফিসারের প্রেজেন্সটা ম্যান্ডেটারি, এবং সেটা মানে কাউকে আপনি ধরলেন, তার কাছে তার পজিশনে ড্রাগস রয়েছে, তখন তাকে আপনাকে অপশন দিতে হবে যে তুমি ওয়েদার ইউ ওয়ান্ট টু বি সার্চ বাই ম্যাজিস্ট্রেট অর এ গেজেটেড অফিসার। আচ্ছা সেগুলো ইন রাইটিং সব করতে হবে। আচ্ছা, মানে তার ইচ্ছে অনুসারে আপনাকে সার্চ করতে হবে। হ্যাঁ, নিশ্চয়ই তাকে, এবং নিজেকেও বলতে হবে যে তুমি যদি আমাকে সার্চ করতে চাও তুমিও আমাকে সার্চ করতে পারো, যে আই এম নট প্ল্যান্টিং এনিথিং ফ্রম আউটসাইড। আচ্ছা দ্যাট হ্যাজ টু বি প্রুভড, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, কিরকম এটা বলুন। ধরুন আপনি কোনো একটা জায়গায় কাউকে ধরলেন, আমি সাক্ষী প্রকিওর করে নিয়ে আসতে পারি বা ওখান থেকে সাক্ষী জোগাড় না করতে আপনি পারি। কাউকে ধরলেন, সাক্ষীর তার কাছে সামনে ড্রাগ, তাকে অপশন দিতে হবে আচ্ছা যে তোমাকে সার্চ করা হবে, তো তুমি
কীভাবে সার্চ হতে চাও, ধর ফিজিক্যাল সার্চের জন্যে, যে তুমি কি কোনো ম্যাজিস্ট্রেটের সামনে সার্চ হতে চাও নাকি না কোনো গেজেটেড অফিসারের সামনে। প্লাস যে ইনভেস্টিগেটিং অফিসার বা যে পুলিশ অফিসার তাকেও সার্চ করতে হবে। তাকেও সার্চ তুমি যদি চাও ইউ হ্যাঁ। ক্যান অলসো সার্চ মি। সার্চ মি, আচ্ছা, সার্চ এই করতে স্কোপটা পারো। দিতে হবে এই এবং সেটা scope টা রিটেন দিতে হবে থাকবে। এবং সব কিছু রিটেন থাকবে। এবং এইটা খুব একটা, এবং আরও সব নিয়ম আছে যে একদম সুপিরিয়র অফিসারকে 72 ঘন্টার মধ্যে সব পুরো ডিটেলসটা জানাতে হবে, সব কিছু পাঠাতে হবে। এবং যে জন্যে মানে একসময় ঠিক, এখন তো আরও নিয়ম হয়েছে যে এখন তো পুরো ব্যাপারটা ভিডিওগ্রাফি করতে হয়। পুরোটা ভিডিওগ্রাফি করতে হয়। আচ্ছা, এরকম কোনো ঘটনা আছে যদি এনডিপিএস অ্যাক্টে কোনো কেস ফলস দেওয়া হয়, হ্যাঁ তাহলে যে ফলস কেস দিচ্ছে হ্যাঁ তাকে ওই সাজাটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিরকম? এর প্রভিশন আছে একটা। কিরকম? আইনেই প্রভিশন আছে, যদি কাউকে ফলসলি ইমপ্লিকেট করা ধরুন হয়। আপনি আমাকে একটা এনডিপিএস অ্যাক্টে কেস দিলেন, হ্যাঁ সেটা দেখা গেল প্রুভড হলো যেটা ফলস, হ্যাঁ, তাহলে না কোর্টে অ্যাকুইটাল হলেই যে ফলস প্রমাণ না, হবে তা নয়। ওটা অ্যাকুইটাল না, দেখা গেল আপনি ইন্টেনশনালি আমাকে ওই কেসটা দিয়েছেন, তখন আমার যে সাজাটা হওয়ার কথা হ্যাঁ। সেই সাজাটা আপনাকে নিতে Yes. হবে। তো এই ক্ষেত্রে এটা একটা বড় সাকসেস ছিল কলকাতা পুলিশের সেই সময়। মানে 20 কেজি ওপিয়াম এবং 1.5 কেজি হেরোইন ভাবা যায় না। ভাবাই যায় না। তো এটা, এবং 15 বছর সাজা হয়েছিল অনেক দিন পরে। খুব মানে আমার তো মনে হয় এটা আমার একটা মেজর অ্যাচিভমেন্ট ছিল ওই সময় অ্যাট দ্যাট টাইম। এবং আই ওয়াজ নট অনলি ইটস মাই কন্ট্রিবিউশন, আমাদের পুরো পুরো সবাই ডিপার্টমেন্টের কন্ট্রিবিউশন ছিল। আমি এর জন্য রিওয়ার্ডেডও হয়েছি, কমিশনার অফ পুলিশের রিওয়ার্ড পেয়েছি। এই যে কলকাতা পুলিশে এত বছর চাকরি করলেন, এই চাকরি করার পরে কি মনে হয় কলকাতা পুলিশের সাম্প্রতিককালে বিভিন্ন সময় বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বলা হয় পুলিশের দক্ষতা বা যোগ্যতা নেই, পুলিশের কি আসলে দক্ষতা বা যোগ্যতা কমেছে? না, নট অ্যাট অল। পুলিশের দক্ষতার কোনো ঘাটতি নেই, কিন্তু এটা বলা বোধহয় যুক্তিসঙ্গত নয় আর কি, আমার যা মনে হয়। কোনটা? যে পুলিশের দক্ষতা কমে গেছে, পুলিশ সামলাতে পারছে না, আমার তো মনে হয় পুলিশ ঠিকই করছে কাজ। রাজনৈতিক প্রভাব? রাজনৈতিক প্রভাব তো চিরকালই থাকেই। দেখুন, এটা তো যে থানার ওসি লেভেলে বা সিনিয়র লেভেলে, তারা গ্রাউন্ড লেভেলে আমার তো মনে হয় না এগুলোর খুব একটা ইম্প্যাক্ট আছে। হ্যাঁ, তো আমি তো বিভিন্ন থানায় ওসি ছিলাম, সেরকম কোনো আমি রাজনৈতিক চাপ বা কিছু সেরকম। সেটা তো আপনি ছিলেন 15-20 বছর আগে। না না, আমি তো এই আপনার 15 সাল পর্যন্ত ছিলাম, 2015 সাল পর্যন্ত। কোনো চাপ কোনো কিছু অনুভব করেন? না, তার সেরকম আগেও কিছু হয়নি। করেননি? হুম, তার আগে চাপ ছিল না? না সেরকমভাবে আমি কিন্তু রাজনৈতিক চাপ, দেখুন আমি তো সেরকমভাবে আমি তো কিছু দেখিনি। আমি তো ফুলবাগান থানায় ছিলাম এর আগের বামফ্রন্টের আমলে, ওখানে আমি ওসি হয়ে জয়েন করি এবং তারপরে পালা বদলের সময় আমি ফুলবাগানে ছিলাম। কোনো সেরকম কোনো সমস্যা তো আমি পাইনি। এই যে ফুলবাগানে কাজ করছিলেন, ফুলবাগান পুরো অন্যরকম, তার আগে পোর্টে কাজ করলেন, স্পেশাল ব্রাঞ্চে, বালিগঞ্জ, করেয়া। ফুলবাগানের কীরকম কী পরিবেশ পরিস্থিতি ছিল? একদিকে তো স্টেডিয়াম, তার পাশে কাদাপাড়া বস্তি, হ্যাঁ, ওটা তো আপনার সল্টলেকের মধ্যে পড়ে। সল্টলেকের মধ্যে পড়ে, তার না স্টেডিয়ামটা সল্টলেকের মধ্যে পড়ে, কাদাপাড়ার এই পাশের কাদাপাড়ার বস্তিটা এটা, হ্যাঁ আপনার ফুলবাগানের মধ্যে আছে। এবং ওখানে একটা প্রচুর ধরুন নন বেঙ্গলি পপুলেশন বা যেগুলো বলে আপনার মারওয়াড়ি পপুলেশন, এটা প্রচুর, তারাই বেশিরভাগ জায়গাটা দখল করে আছে। প্রচুর বিল্ডিং হাউজিং এখন হয়েছে সফিস্টিকেটেড ওখানে, বহুতল প্রচুর। বহুতল প্রচুর হয়েছে। আবার কিছুটা এই যে আপনার ইউসি ব্যানার্জি রোড, সিআইটি রোডের দিকে কিছুটা বস্তি হয়তো এখনও আছে। তাদের সংখ্যা, লোক সংখ্যা, জনসংখ্যা অনেক বেশি, কিন্তু যে কম জায়গার মধ্যে আছে আর কি। এই যে আপনি বলছেন যে এই যে পপুলেশনের কলকাতার পরিবেশটাও বদলে যাওয়া, আপনি পুলিশ হিসেবে যবে জয়েন করেছেন এবং তারপর লাস্ট যখন ওসি হিসেবে দেখছেন, আস্তে আস্তে প্যাটার্নটা বদলে যাচ্ছে। মানুষের, বাঙালি বা এখানকার স্থানীয় বাসিন্দারা আস্তে আস্তে একটার দিকে সরছেন বা কোনো জায়গায় কম বেশি হচ্ছে, অবাঙালির সংখ্যা অনেক জায়গায় বাড়ছে। এতে কি আইন শৃঙ্খলার কোনো রকম কোনো সমস্যা হয়? আইন শৃঙ্খলার সমস্যা, দেখুন এইসব যে ডেভেলপমেন্টের জায়গাতে কিছু তো হতেই পারে প্রাথমিকভাবে, তবে পরবর্তীকালে আমার মনে হয় না এগুলো থাকে কিছু কোনো সমস্যা। যে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং বা এই একটা জায়গায় ডেভেলপমেন্ট, ডেভেলপার, প্রমোটিং, এটা কতটা ক্রাইমের জন্ম দেয়? কারণ আপনি যে এলাকাগুলো কাজ করেছেন সেই এলাকাগুলোয় এই জিনিসটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। না, সেরকমভাবে আমি পাইনি। ফুলবাগানে আমার সময় কোনো সমস্যাই ছিল না এসবের।
আর আমি যাদবপুর থানার ওসি ছিলাম, সেখানে কোনো আমি 2.5 বছর ছিলাম সেখানে। যাদবপুরে খুব বেশি নেই। হ্যাঁ, ক্রাইম ক্রিমিনাল ছিল বটে, কিন্তু আর ইউনিভার্সিটি নিয়ে কিছু সমস্যা হয়তো হয় অনেক সময়, কিন্তু আদার সেরকম কোনো সমস্যা আমি পাইনি। যাদবপুর ইউনিভার্সিটিতে নাকি ইউনিভার্সিটির এই যে বদনামগুলো লোকে বলে বা যে কথাগুলো বলা হয়, কতটা সত্যি? যাদবপুরে ছিলেন তো আপনি। না না, যাদবপুর নিয়ে অত সমস্যা হওয়ার কথা নয়। এখন ব্যাপার হচ্ছে যে দেখুন, আমি তো ব্যক্তিগতভাবে আমার সময় আমি 3জন ভিসি পেয়েছিলাম ওখানে, প্রত্যেকের সঙ্গে ভালো ব্যক্তিগত সম্পর্ক ছিল এবং তাদের সঙ্গে নিয়মিত যাতায়াত ছিল। ইউনিভার্সিটি ক্যাম্পাসে সব খবরাখবর রাখতাম। আমি তো ওখানে অ্যান্টি র্যাগিং কমিটির মেম্বারও ছিলাম। ওখানে একটা অ্যান্টি র্যাগিং কমিটি আছে, হ্যাঁ, এটা যাতে করতেই হয়, লোকাল থানার ওসি থাকেন। হ্যাঁ, এবং ওসিকে নিয়ে ওই কাউন্সিলের মিটিংয়ে হয়। মানে জানি না এখন কি অবস্থা, কিন্তু তখন হতো। তো প্লাস দেখুন, এই যে আন্দোলনগুলো হয় অনেক সময় বা ঘেরাও হয়, এগুলোতে খুব বেশি একটা ভয় বা আতঙ্কের কিছু আছে বলে মনে হয় না। পুলিশকেও হ্যান্ডেল করতে হবে ডেলিকেটলি, এবং যারা ম্যানেজমেন্ট আছে, ভাইস চ্যান্সেলর যারা আছেন, তাদের বুঝতে হবে, বোঝাতে হবে যে ভাই আপনারা ইউ আর সিকিওরড। হ্যাঁ, একদিন ঘেরাও হলো কি 2 দিন ঘেরাও হলো কি কিছু হলো, তার মানে এই নয় যে সেখানে তার প্রাণহানির কোনো আশঙ্কা আছে। তার মানে আপনি মানে আপনি বলছেন যে ওখানে যে আন্দোলনগুলো পরবর্তীকালে আরও বড় হয়েছে, ক্যাম্পাসের বাইরে বেরিয়েছে, সেখানে বোথ সাইড বোঝাবুঝির কোনো ভুল ছিল বা হ্যাঁ, স্টুডেন্টদের দেখুন সম্পর্কে ধারণা। স্টুডেন্টদের একটু তো তারা তো দেখুন, তারা অল্প বয়স্ক, তাদের একটা অন্যরকম ব্যাপার থাকে স্টুডেন্টদের মনের মধ্যে, ওরা অন্যরকম বিপ্লব চলে। হ্যাঁ, তবে এক্ষেত্রে যাদবপুরের ক্ষেত্রে বা অন্যান্য ক্যাম্পাসেও নজরদারির খুব দরকার আছে, কারণ এই যে আন্দোলনগুলো হয়, এগুলো কিন্তু ওদের মস্তিষ্ক প্রসূত নয়। আচ্ছা। এগুলো বাইরের কিছু লোকজন ওদের গাইড করে। এটা আমি ওখানে দেখেছি, ওদের অনেক মুভমেন্ট আমি দেখেছি। সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওরা, বাইরের লোক বলতে রাজনৈতিক লোক। হ্যাঁ, রাজনৈতিক লোকজন হতে পারে, কার সাথে তো কথা বলছে বোঝা যায় না। ওরা দেখুন, আলোচনা চলছে, আলোচনা সব সিদ্ধান্ত একটা হয়ে গেল যে ওরা উইথড্র করবে। তারপরে ওরা আবার একটা ধরুন এই সব জিবি মিটিং করে। জিবি মিটিংয়ের সময় কার সঙ্গে কি পরামর্শ করছে তো জানি না, তারপরে দেখা যাচ্ছে যে তারা আবার একটা রিজিড হয়ে যাচ্ছে যে আন্দোলন চলবে এরকম। তো এইগুলো খুব ডেলিকেট হ্যান্ডলিংয়ের ব্যাপার আছে। এটা সবসময় পুলিশের ডাইরেক্ট ইন্টারফেয়ারেন্সের জায়গা নেই। এটা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট তারাই ভালো বুঝবে আর কি। পুলিশের কাজ হচ্ছে আমার মনে হয় ভিসি, ডিন অফ স্টুডেন্টস, রেজিস্ট্রার, এদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা, ভালো সম্পর্ক রাখা আর এবং স্টুডেন্টদের ওদের সঙ্গে? আশ্বস্ত রাখা। হ্যাঁ, স্টুডেন্টদের সঙ্গে দেখুন, স্টুডেন্টদের সাইকোলজিটা ইজ ডিফারেন্ট। স্টুডেন্ট তো বিভিন্ন রকম ওখানে আছে। তো বিভিন্ন রাজনৈতিক দলের সংগঠন, হ্যাঁ। সংগঠন, ফ্রন্টাল অর্গানাইজেশন হিসেবে ওরা কাজ করে। এসএফআই তো আছেই, আরও সব আছে ওখানে। তো যাই হোক, আমার মনে হয় স্টুডেন্টদের মধ্যেও কিছু ফিলার যদি থাকে বা লোকজন থাকে, তাহলে তো আরও ভালো হয়। তাছাড়া হোস্টেলগুলোতে দেখা দরকার যে সেখানে বাইরের লোকেরা যাতে কোনো মতেই এন্ট্রি নিতে না পারে। যাদবপুরে মেন হোস্টেল বা ইউনিভার্সিটি ক্যাম্পাসের ভেতরে পিজি হোস্টেল বা যেগুলো আছে আর কি, হ্যাঁ, এইসব জায়গাতে মানে আপনি বলছেন নজরদারিটা আরো একটু ভালোভাবে করলে পরে এই নজরদারিটা, সমস্যা। ইয়েস, এবং থানা থেকে একটু ইন্টেলিজেন্সটা দরকার যে হোস্টেলে কি হচ্ছে কিছুই জানলাম না। হোস্টেলের বহু ছেলে তো থানাতে আসে, কিছু একটা ডায়েরি করতে এলেও আসে অ্যাডমিট কার্ডে। তাদের সঙ্গে একটু গুড বিহেভ করে তাদের সঙ্গে, আমার কাছে তো প্রচুর ছেলে আসতো। ছেলে মেয়ে সবাই আসতো এবং আপনি হ্যাঁ, সেই জায়গা থেকে হ্যাঁ দাদা, maintain আমি তো প্রচুর ওদের সাথে কথা বলতাম। এই যে সাব ইন্সপেক্টর জয়েন করলেন, ধীরে ধীরে প্রমোশন পেয়ে কলকাতা পুলিশের ডিসি, এই দীর্ঘ পথ অতিক্রম করা, এরপর ব্যাটালিয়নে আপনার পোস্টিং হলো এ তো লাস্ট মানে কিছু দিনের জন্য। কিছুদিনের জন্য। আপনি একটা জিনিস বলুন, সেটা হচ্ছে কলকাতা পুলিশের কিছু অফিসাররা যারা চিরকাল ভালো ভালো থানার ওসি দায়িত্ব পেয়েছেন, এটার জন্য কি আলাদা কোনো যোগ্যতা লাগে? না দেখুন, এটা তো কে কোথায় কাজ করবে, এটা দ্যাট উড বি ডিসাইডেড বাই দি হায়ার অথরিটি। হায়ার অথরিটিস, ঠিক। কমিশনার অফ পুলিশ বা যারা করেন আর ব্যক্তিগত কি সম্পর্ক সিদ্ধান্ত। লাগে? সেটা আমি বলতে পারবো না। আমার তো মনে হয়েছে যে যোগ্যতা অনুযায়ী এটা হয়। তার মানে আপনার যোগ্যতা কম ছিল? না, আমার তো তা কখনো মনে হয়নি। তাহলে আপনি কেন শুধু সামান্য কয়েকটা জায়গায় কাজ করলেন? না না, আমি তো তারপরে, আমাদের ব্যাচের এমন একটা ইয়ে ছিল, প্রমোশন হয়ে গেল তাড়াতাড়ি। আমি তো সেই 2005 সালে অ্যাডিশনাল ওসি সাউথ পোর্টে ঢুকলাম, আর 2015 সালে কাশীপুরের ওসি থেকে প্রমোশন
প্রমোশন পেলাম। 10 বছরের টানা মধ্যে। 10 বছর মানে অ্যাডিশনাল ওসি এবং ওসি, কোথাও আমার কোনো ব্রেক নেই। কোনো অসুবিধা কিছু হয় না। হ্যাঁ, তাহলে কেন আমি এটা বলবো? তার মানে আপনার বেটার যোগ্যতা ছিল। দেখুন, সেটা তো অনেকে ওপরওয়ালা এরকম বিচার করবেন। অনেকে নাকি এরকম পায়নি। যারা পায়নি তারা কেন পায়নি সেটা তো হতে পারে, আমি জানি না, তাদের কোনো সমস্যা থাকতে পারে নিশ্চয়ই, কিন্তু আমার ক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখিনি আর কি। কলকাতা পুলিশে চাকরি করে আপনি হ্যাপি? হ্যাঁ, ডেফিনেটলি। আমি এই যে কলকাতা পুলিশে চাকরি করেছি, আমি সৌভাগ্যবান এই জন্যে যে আমার যোগ্যতার স্বীকৃতিও পেয়েছি। 2005 সালে রাজ্য সরকার তৎকালীন আমাকে প্রশংসা পদকে আমাকে দিয়েছে এবং পুরস্কৃত করেছেন। 2013 সালে বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, ওনার কাছ থেকে আমি বেস্ট কেপ্ট পুলিশ স্টেশনের পুরস্কার পেয়েছি এবং আমাকে রাজ্য সরকার নমিনেট করেছে এবং আমি পেয়েছি রাষ্ট্রপতি পুরস্কার IPM, ইন্ডিয়ান পুলিশ মেডেল, 2023 সালে আমি পেয়েছি। তো এইগুলো আমি সত্যিই বলছি, এত পাওয়ার আমি যোগ্য কিনা আমি জানি না, কিন্তু আই এম গ্রেটফুল টু মাই ডিপার্টমেন্ট যে আমার কাজের স্বীকৃতি আমি পেয়েছি। কেস ডায়েরি আজ এ পর্যন্তই। বিস্তারিত দেখবেন নিউজ 18 বাংলা ইউটিউবে।